কমছে করোনা টেস্ট ও শনাক্ত, বাড়ছে হার। এর মধ্যে আরও শিথিল হচ্ছে বিধিনিষেধ। সাবেক মেজরের মৃত্যুর তদন্ত শুরু, কাল কোনো ছাড় নয় জানালেন চট্টগ্রামের কমিশনার। এবং শিগগিরই ভূগর্ভস্থ হবে ঢাকার বিদ্যুৎ লাইন, এলপিজির দাম ঠিক করে দেওয়ার ঘোষণা। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ৩,১৮৪ জনে। ৪,২৫০টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ১,৩৫৬ জন। শনাক্তের হার ৩১.৯১%। দেশে মোট শনাক্ত ২,৪২,১০২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে গত ৮ মার্চ প্রথম দুজনের করোনা শনাক্ত হয়। সংক্রমণ রোধে প্রায় ২ মাস সাধারণ ছুটি দেয় সরকার। লকডাউনও করা হয় বিভিন্ন জেলা। পরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল করতে জনগণকে আহ্বান জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩০ জন মারা গেছেন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩০ জন। এ পর্যন্ত ৩,১৮৪ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২%। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় মোট ৪,২৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ১,৩৫৬ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩১.৯১%। এই হার এ পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০৬৬ জন। এ পর্যন্ত সুস্থ ১,৩৭,৯০৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৬.৯৬%। ব্রিফিংয়ে উপসর্গ দেখা দিলেই নমুনা পরীক্ষা করানোর আহ্বান জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মৃত্যুহার ৪০ ভাগ থেকে কমে ২০ ভাগে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সুস্থতার হার বাড়া এবং মৃত্যুহার কমাকে সরকারের সফলতা বলে দাবি করেন তিনি। সোমবার সচিবালয় মন্ত্রণালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে শেষে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘনবসতিপূর্ণ দেশে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বিশ্বে প্রশংসিত হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঈদযাত্রা না করায় সংক্রমণ কিছুটা বাড়তে পারে। করোনায় চিকিৎসায় নিয়োজিত ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীদের হোটেল ভাড়ার বদলে আলাদা ভাতা দেওয়া হবে। বন্যা দুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। আমেরিকার প্রেসিডেন্টও প্রশংসিত হয় নাই। ব্রিটেনে আমরা অংশগ্রহণ করে আমরা ফিরেছি আজকে সকালেই আমার এলাকা থেকে, এবং আজকে আমরা অফিসে এখানে কিছুটা হলো স্বস্তি যে আমাদের গত কয়েকদিন মৃত্যুর হারটা অনেক কমে গেছে। যেটা গড়ে ৪০ ছিল, এখন গত ২-৩ দিন যাবৎ সেটা ২০-এর ঘরে চলে আসছে। আমরা একটু আশঙ্কা করি, যেহেতু ঈদে অনেক লোকজন বাড়ি গেছে, সেজন্য কিছুটা সংক্রমণ বাড়তে পারে যদি কিনা তারা স্বাস্থ্যবিধি মেনে এই যাতায়াতটা না করে থাকে। করোনা ঝুঁকিতে হাটবাজার এবং শপিং মল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত সাধারণের চলাচল নিষিদ্ধ। ৩১ আগস্ট পর্যন্ত এসব নির্দেশনা মানতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। কেবল শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া খুলে গেছে সবকিছু, কিন্তু এখনও কয়েকটি বিধিনিষেধ মানতে বলা হয়েছে। রাতে চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে এবং দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে রাত 8টা পর্যন্ত। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত ও মৃত্যুহার ঊর্ধ্বমুখী নয়।
এজন্য বিধিনিষেধ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিশেষ নিয়ন্ত্রণ ব্যবস্থাটি চলমান রাখার নির্দেশটি ৩১ তারিখ পর্যন্ত এটা বর্ধিত করা হয়েছে। তবে ৩১ তারিখের পরে কি হবে সেটি আবার আমরা পরবর্তীতে জানাবো যে পরিস্থিতি অনুযায়ী। প্রজ্ঞাপনে সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিসে ঝুঁকিপূর্ণ অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের উপস্থিত না থাকতে বলা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, তবে কাজকর্ম গতিশীল রাখতে এ বিষয়ে অফিস প্রধানের সিদ্ধান্তই চূড়ান্ত। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে থেকে আমাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে নিতে হবে, জীবন জীবিকাকে আমাদের এগিয়ে নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যেটা করা দরকার অফিস প্রধানই সেটা ঠিক করে দেবেন। এই প্রজ্ঞাপনেও বাসার বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি স্বাস্থ্য নির্দেশনা ও দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিশ্লেষণে রাজধানীর বাড্ডা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আওরঙ্গজেব আরু। ডক্টর আওরঙ্গজেব, আপনাকে স্বাগত। আমরা দেখছিলাম যে ধাপে ধাপে সব কিছুই শিথিল করা হচ্ছে, আর অন্যদিকে গত কয়েকদিন ধরেই, বেশ কিছুদিন ধরেই করোনা শনাক্তের যে পরীক্ষার যে হার, সেটির সংখ্যা কমে আসছে। তো এই দুটি বিষয় কিভাবে দেখছেন? এখন কি আমরা সেই জায়গায় এসেছি যে সবকিছু কিছুটা শিথিল করা যেতে পারে? আপনাকে ধন্যবাদ। আসলে এই বেশ কদিন ধরে আমরা যদি পরিসংখ্যানগতভাবে বলি, ঈদের ঠিক আগ মুহূর্ত থেকে এখন পর্যন্ত আমরা যে ক্রমধারাটি দেখি শনাক্ত হওয়া এবং টেস্টের, সেটা আসলে নিম্নমুখে ধাবিত হচ্ছে। আমরা যদি ঠিক ঈদের আগেও দেখি 12,000-এরও বেশি কিন্তু পরীক্ষা ছিল, যেখানে শনাক্ত ছিল 2,772 জন। কিন্তু গতকালকে যদি আমরা দেখি তাহলে নতুন আমাদের টেস্টই করা হয়েছে 3,684টি, যার মধ্যে কেস ছিল 8,886, যা আনুপাতিক হারে যদি আমরা বলি যে শনাক্তের হার হচ্ছে 24%। কিন্তু আজকে যদি আমরা দেখি, এখানে আমাদের টেস্ট করা হয়েছে 4,249 জন, যার মধ্যে শনাক্ত হয়েছে 1,356 জন। আমি শনাক্ত পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হচ্ছে 31.91। আমরা যদি দুদিনের বিবেচনাও করি যে গতকাল এবং আজকে, তাহলে গতকাল কি ছিল 24, আজকে ছিল 31.91। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি যে ঈদের আগে টেস্ট হয়েছে বেশি 12,000 এবং শনাক্ত হয়েছে বেশি। ঈদের ঠিক পরেই যে আমরা পরিসংখ্যানটি পাচ্ছি, সেটা কিন্তু একেবারেই নিম্ন দিকে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি আবার শনাক্ত বিবেচনায় টেস্টের শনাক্ত বিবেচনা করেন, তাহলে কিন্তু আমাদের শনাক্তের হার বাড়ছে। এই জন্য আমি যেটা মনে করি যে আমাদের দেশে কিন্তু এখন বন্যা চলছে, একটা বিশাল জনগোষ্ঠীর মানুষ কিন্তু সাফার করছে এই বন্যা দুর্গত এলাকায়। তারা ঠিকমতো জীবনযাপনই করতে পারছেন না, সে জায়গায় টেস্ট করতে যাবেন, সেই বিষয়টি কিন্তু আসলে তাদের ভিতরে কাজ করছে না। 1, 2, আমরা দেখেছি যে টেস্ট করতে যাওয়ার প্রতি মানুষের অনাগ্রহ প্রকাশ পেয়েছে অনেক বেশি। কেননা আমরা দেখেছি রিজেন্সির মতো ঘটনা ঘটেছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় টেস্ট করতে গিয়ে প্রতারিত হয়েছে মানুষ। নানা ধরনের শঙ্কা, নানা ধরনের আশঙ্কার ভিতর দিয়ে কিন্তু মানুষ যাচ্ছে। তারই ধারাবাহিকতায় কিন্তু মানুষ আসলেই এক ধরনের আগ্রহ হারিয়ে ফেলেছে টেস্ট করতে যাওয়া। এবং এর পাশাপাশি একটা বড় বিষয় যেটা আমার মনে হয় যে এখন কিন্তু লক্ষণ উপসর্গবিহীন করোনা দেখা যাচ্ছে অনেক বেশি। তার মানে হচ্ছে এখন কিন্তু আগের মতো লক্ষণ ডেভেলপ করছে না, তার মধ্যে জ্বর, হাঁচি, কাশি, সর্দি এগুলা ডেভেলপ করছে না, যেই কারণে মানুষের এই টেস্ট করতে যাওয়ার প্রতি তাগাদাও কিন্তু কমে যাচ্ছে। ভিতরে করোনা হচ্ছে, করোনা পজিটিভ হচ্ছে, আলটিমেটলি করোনা ঠিকও হয়ে যাচ্ছে। কিন্তু এখন ঠিক যৌক্তিক সময়টা এসছে কিনা যেখান থেকে দাবি করা যায় যে অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা আসলে যুদ্ধ করেছি দিনের পর দিন, বেশ কিছু মাস চলে গেছে এবং পরবর্তী সময়গুলোতে কতদিন যাবে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে পারে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একেবারেই শেষ দিকের ব্রিফিং এ যেটা আমরা জানতে পারি যে কয়েক দশক ধরেও হয়তো এই করোনা ভাইরাস থেকে যেতে পারে, করোনার সাথে বসবাস করেই আমাদের চলতে হবে। সেই জায়গা থেকেই কিন্তু আসলে যে লক্ষণ উপসর্গবিহীন করোনা আছে আমাদের মধ্যে, সেই কারণে কিন্তু টেস্টের দিকে যাওয়ার কম যাচ্ছে বলে আমার মনে হয়। পাশাপাশি যে টেস্ট করে বা লাভই কি হবে যদি আমি আসলে ঠিক রেজাল্ট পেলাম না, সেই ধরনের হাহাকারও কিন্তু মানুষের মধ্যে আছে। অবশ্যই ডক্টর আওরঙ্গজেব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এদিকে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে
অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনায় কাল থেকে কাজ শুরু করবে তদন্ত কমিটি। কমিটির নেতৃত্ব দেবেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ABM আজাদ। কমিটিতে আরও আছেন রামু সেনানিবাসের একজন প্রতিনিধি, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং চট্টগ্রাম রেঞ্জের DIGর একজন প্রতিনিধি। খুব অল্প সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে কমিটি। দোষীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না বলেও জানান বিভাগীয় কমিশনার। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে, শাপলাপুর পুলিশ চেকপোস্ট এলাকায় সাব ইন্সপেক্টর লিয়াকত পিস্তল দিয়ে মেজর সিনহার শরীরে 3 থেকে 4 রাউন্ড গুলি করেন। পরে হাসপাতালে নেওয়া হলে মারা যান মেজর সিনহা। গাড়িতে থাকা কাগজপত্র দেখে নিশ্চিত হয় নিহতের পরিচয়। কক্সবাজারের যে একজন সেনা সদস্য নিহত হওয়ার বিষয় নিয়ে সরকারের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন জনাব মিজানুর রহমানকে আহ্বায়ক করে আগামীকাল থেকেই ওনারা আসলে কক্সবাজারে যাবেন কমিটি, এবং সেখানে তাদের কর্ম প্রক্রিয়া শুরু করবেন। সেখানে তাদের আমরা বলেছি যত স্বল্পত সময়ের মধ্যে যাতে রিপোর্টটা তারা গভর্নমেন্টকে দেয়। 3 থেকে 4 বছরের মধ্যে ডিপিডিসির সব বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে যাবে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় জ্বালানির জ্যেষ্ঠ সচিব জানান, শিগগিরই LPG গ্যাসের দাম ঠিক করে দেওয়া হবে। শুনানির মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করবে BERC। ঈদের ছুটির পরই কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়। বিদ্যুৎ জ্বালানির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন নসরুল হামিদ। এ সময় প্রতিমন্ত্রী জানান, সরকারের এ মেয়াদেই 1 কোটি গ্রাহককে বিদ্যুতের প্রিপেড মিটারের আওতায় আনা হবে। বাসাবাড়িতে গ্যাসের ক্ষেত্রেও প্রিপেড সিস্টেম করা হবে। আরেকটা বড় বিষয় জ্বালানিতে যেটা পরিবর্তন আসতেছে সেটা অটোমেশন। আমরা দ্রুততার সাথে আরও ব্যাপক আকারে গ্যাস ক্ষেত্রে আমরা প্রিপেড মিটার ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, সেটার প্রকল্প নেওয়া হয়েছে। ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন, এই ব্যাপারে ডিপিডিসি ইতিমধ্যে একটি প্রকল্প নিয়ে ফেলছেন এবং সেটার কাজ শুরু হবে। বিদ্যুতের সমস্ত লাইন আমরা আশা করছি যে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে আমরা আন্ডারগ্রাউন্ডে যেতে পারব। মত বিনিময়ে জ্যেষ্ঠ সচিব আনিসুর রহমান জানান, বাসাবাড়িতে গ্যাস লাইন দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের। ঠিক করে দেয়া হবে LPGর দাম। BERC-কে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অনুরোধ করছি এবং তারা কাজ করছে। গত সপ্তাহেও চেয়ারম্যান সাহেবের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলছেন যে ঈদের ছুটির পরে ওনারা একটা সুপারিশ দিবেন। প্রতিমন্ত্রী আরও জানান, আমিনবাজারে 36 ও নারায়ণগঞ্জে 6 মেগাওয়াট বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হবে। 2 বছরের মধ্যে শুরু হবে উৎপাদন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশনা ছিলেন যে যত দ্রুত পারা যায় ঢাকা সহ সকল বৃহৎ শহরগুলিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য, বর্জ্যকে একটা সুব্যবস্থা করার জন্য প্রকল্প নেওয়ার জন্য। তো ঢাকায় হবে হলো 36 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে ঢাকার উত্তরের এই আমিনবাজারে। ভুতুরে বিল নিয়ে বিদ্যুৎ সচিব জানান, এরই মধ্যে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। যাদের গাফিলতি আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার আশপাশের বালু, শীতলক্ষ্যা, বংশী, তুরাগ এবং ধলেশ্বরীর পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতিও বদলাবে না বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। তবে 1 সপ্তাহ পর কিছুটা উন্নতি হতে পারে। এদিকে প্রায় 1.5 মাস পানিবন্দী থাকায় দুর্ভোগ চরমে উঠেছে রাজধানীর পূর্বাঞ্চলের বন্যা কবলিতদের। বালু নদী লাগোয়া রাজধানীর উত্তর সিটির 42 নং ওয়ার্ডের বেড়াইদের ফকিরখালী 1.5 মাস ধরে বন্যার পানিতে ডুবে আছে এখানকার প্রায় 200 ঘরবাড়ি। একই অবস্থা সাতারকুল, গোড়ান, ডেমরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের তালাশকুট এলাকা। বানভাসীরা জানান, এর আগে 2004 সালে এত দীর্ঘ সময় পানিবন্দী ছিলেন তারা। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার পানির ব্যাপক সংকট। ময়লা পানিতে ছড়াচ্ছে রোগবালাই। রাস্তাঘাট, বাড়িঘরের মুর্দার তলে গেছে, ওই ভিতরে একটু শুকনো আছে, আর মুর্দা মনে করেন পুরোই তলেছে। মানুষের কষ্ট অনেক। 1 মাস ধরে 200-250 বাড়ি পুরোই পানির তলে। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, শীতলক্ষ্যায় বিপদসীমার 15 সেন্টিমিটার, বালু নদীতে 11 সেন্টিমিটার, তুরাগে 48 সেন্টিমিটার এবং ধলেশ্বরীর পানি 87 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এ মাসের 3য় সপ্তাহে পানি নামলেও সেপ্টেম্বরে আরেক দফা বন্যার আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। মৌসুমী বায়ু এখনও বাংলাদেশের উপরে সক্রিয় আছে। এই অবস্থায় এবং তা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের উপরে সক্রিয় থাকবে এবং বাংলাদেশের উজানেও। এই পরিপ্রেক্ষিতে
আমরা আরেকটি বন্যার ঝুঁকি থেকে যায়, যেটা আসলে কখন কোন সময় হবে সেটা আমরা এখনও পরিষ্কার করে বলতে পারছি না। সম্ভাবনা আছে সেটি হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষ নাগাদ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন পানি বের হওয়ার পথ ভরাট করা হয়েছে, দখল হয়েছে জলাশয়, যার কুফল ভোগ করতে হচ্ছে এসব এলাকার মানুষকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলপিজি গ্যাসের দাম নির্ধারণ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইন বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে তেজগাঁও থেকে যুক্ত আছেন সহকর্মী শাহিদ সিদ্দিকী। শাহিদ সিদ্দিকী, এলপিজি গ্যাসের দাম ঠিক করে দেওয়ার কথা বলা হচ্ছিল ঠিক করে দেওয়া হবে। এই যে দাম ঠিক করে দিলে গ্রাহকরা কি কি সুবিধা পাবে, আর এখন কি অবস্থা বাজারে, এর দাম কি ইচ্ছে মতো রাখা হচ্ছে? দেখুন, এখন আসলে এলপিজির মার্কেটটা বিশাল হয়েছে গত 5 থেকে 6 বছরে। যেটি 10 বছর আগে 50,000 মেট্রিক টনের মতো ছিল, সেটি এখন গিয়ে দাঁড়িয়েছে 10 লাখ মেট্রিক টনের বছরে যার চাহিদা। এবং আপনি নিজেই দেখেছেন যে গ্রামে গঞ্জে, এমনকি রাস্তায়, ঢাকার রাস্তার ফুটপাতে চা বিক্রেতা থেকে শুরু করে সবাই এলপিজি ব্যবহার করে। সুতরাং দাম নির্ধারণটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি জানেন সরকারিভাবে এখন এলপিজির কোনো দাম নির্ধারণ করা হয় না। এটি এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশনের যে সমিতি আছে, তারা মাসের 1 তারিখ বা 30 তারিখ, আগের মাসের 30 তারিখ বসে পরবর্তী মাসের দামটা নির্ধারণ করে, যেখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যেটি সবচেয়ে বেশি অভিযোগ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে যখন এলপিজি, আপনি জানেন ইন্টারন্যাশনাল মার্কেটে এলপিজির দাম নির্ধারণ হয় মাসের 1 তারিখ। যেমন ধরেন আজকে আগস্টের 3 তারিখ, আগস্টের 1 তারিখ সৌদি আরামকো যে একটা দাম ঠিক করে, সেই দাম অনুযায়ী বাংলাদেশের দামও সেভাবে ঠিক হয়। তো যখন ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা দেখি যে দাম বাড়ে, তখন বাংলাদেশের মার্কেটে সাথে সাথেই দাম বেড়ে যায়। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে যখন দাম কমে যায়, বাংলাদেশের মার্কেটে সেইভাবে দাম কমে না। যেমন ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটে যেই আগস্টের 1 তারিখ যেটা ঠিক হয়েছে, সেটার ক্যারিং কস্ট সহ, ফ্রেট চার্জ সহ যদি হিসাব করি, তাহলে আমরা দেখতে পাই যে প্রায় 500 টাকা, 12 কেজির একটা সিলিন্ডার 500 টাকা, 550 টাকায় বিক্রি করা উচিত, কিন্তু সেটা আমরা দেখছি যে প্রায় 800 টাকার উপরে বিক্রি হচ্ছে। সুতরাং এটাতেই বোঝা যায় যে আসলে সরকারের নিয়ন্ত্রণ। অবশ্যই আরেকটি বিষয়, সরকার যদি দাম নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে কি আপনার কোনো মানে এই দামটাও কি ফিক্স থাকবে, নাকি এটি উঠানামা করবে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে? এটা যেহেতু 100% হচ্ছে আপনার ইম্পোর্ট বেসড একটা এলপিজিটা, সুতরাং এটা তো আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করেই সরকারকে করতে হবে। কিন্তু এখন বিষয় হলো যে জিনিসটা, যেহেতু এখন ধরেন 14টা থেকে প্রায় 20টা কোম্পানির মতো মার্কেটে আপনারা এলপিজির ব্যবসা করে, তারা এলপিজি সিলিন্ডার সাপ্লাই দেয়। সুতরাং নিজেদের মধ্যে কম্পিটিশন অনেক সময় দেখা যায় যে মার্কেট অনেক কিছুটা তাদের মধ্যে কম্পিটিশনের কারণে এলপিজি কিছুটা কম্পিটিটিভ প্রাইস থাকে অনেক সময়। কিন্তু যদি সরকার ফিক্স করে দেয়, তখন হয়তো এই কম্পিটিশনটা নাও থাকতে পারে। এটা আসলে দেখার বিষয়, সরকার কিভাবে নিয়ন্ত্রণ করছে, কিসের ভিত্তিতে করছে, এটা আসলে দক্ষতার সাথে সরকার করতে পারছে কিনা। শায়দ আরেকটি বিষয় জানতে চাই, আজকে দেখছিলাম আমরা যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছিলেন যে ঢাকার সব 3-4 বছরের আগামী 3-4 বছরের মধ্যে ঢাকার সব বিদ্যুৎ লাইন ভূগর্ভস্থ হয়ে যাবে। এই কথাটি আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি, অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, এতদিনেও কেন সেটি হয়নি? এটা নাগরিক হিসেবে আপনিও যেমন দেখছেন, আমিও দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 6 থেকে 7 বছর আগে ঢাকার যে রাস্তার উপরে আপনি বিদ্যুতের খুঁটির উপর আপনি দেখেছেন যে তারের জঞ্জাল, এটি সরিয়ে ফেলতে উনি নির্দেশ দিয়েছিলেন। বেশ কয়েকটি কমিটি করা হয়েছিল, সর্বশেষ বোধহয় যিনি সাবেক মুখ্য সচিব ছিলেন আবুল কালাম আজাদ, ওনার নেতৃত্বে কমিটি হয়েছিল। উনি বেশ কয়েকটি কমিটিতে মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন, কিন্তু আমরা কখনোই দেখিনি যে এটা আসলে সরেছে। তো আজকের এই ঘটনার পর আমি আপডেট জানতে ডিপিডিসি এবং ডেসকোর কর্মকর্তাদের সাথে আলাপ করেছি। ওনারা বলেছেন আসলে সরকার প্রধান যে গত 6 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন, তার কোনো ফল আমরা এখনও পাইনি। ওনারা চিন্তা করছেন, এখনও প্রজেক্ট নিচ্ছেন কিভাবে আন্ডারগ্রাউন্ড তার নিয়ে যাওয়া যায়। আপনাকে একটু উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা হলো আসলে সরকারের পরিকল্পনার যে অভাব রাজুক এবং বিদ্যুৎ বিভাগের, বিশেষ করে ডেসকো এবং রাজুকের। আপনি জানেন পূর্বাচল এবং কেরানীগঞ্জে এখনও মানুষ বসবাস শুরু করেনি তেমন একটা, এটা একেবারেই ওপেন স্পেস যেটা। সুতরাং এখানে একটা সুযোগ ছিল যে আন্ডারগ্রাউন্ডে ডিস্ট্রিবিউশন লাইন নিয়ে যাওয়ার জন্যে, কিন্তু কার ইশারায় কিভাবে আমরা কেউ জানি না। যে
আপনি পূর্বাঞ্চলে গেলে দেখবেন যে বিদ্যুতের হাজার হাজার বিদ্যুতের খুঁটি গাড়ানো হয়েছে ডিস্ট্রিবিউশন লাইনের জন্য। কেরানীগঞ্জও অনুরূপ যে আপনার প্রচুর খুঁটি গাড়ানো হয়েছে বিদ্যুতের ডিস্ট্রিবিউশন অবশ্যই, তার মানে এখানে একটা সমন্বয়হীনতা রয়েছে, আমরা বুঝতে পারছি। শাহেদ সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এখনও বন্যার পানিতে তলিয়ে আছে ঢাকাসহ 18 জেলার নিম্নাঞ্চল। তবে দুর্গত বেশিরভাগ জেলার পানি ধীরে ধীরে কমছে। পানি কমায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে বিধ্বস্ত কাঁচা পাকা সড়কের কারণে এখনও স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা। নতুন করে না বাড়লেও পদ্মার পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে। ফলে অপরিবর্তিত রয়েছে ফরিদপুরের বন্যা পরিস্থিতি। এখনও পানিবন্দী 7 উপজেলার 550 গ্রামের মানুষ। তলিয়ে গেছে 10,000 হেক্টর জমির ফসল। নিয়ে জানিয়েছে সব ডুবে গেছে, এখন বাসাই চুষকাট গরু বাছুর নিয়ে সব মিলে মোটামুটি স্যার আমরা রাস্তাঘাট ভেঙে চুরে আমরা অবস্থা খুব খারাপ। জামালপুরে বন্যার পানি নামতে থাকায় বাড়ি ফিরতে শুরু করেছে অনেক পরিবার। মাদারীপুরেও বসতবাড়ি থেকে নেমেছে বন্যার পানি। সিরাজগঞ্জে যমুনার পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী 6 উপজেলার 52 ইউনিয়নের মানুষ। গোপালগঞ্জের মধুমতি বিলরুট চ্যানেলে পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রাম। মুন্সিগঞ্জের সিরাজদি খানে ধলেশ্বরীর পানি কমার সাথে সাথে তীব্র হয়েছে নদীর ভাঙন। 2 দিনে নদীগর্ভে বিলীন হয়েছে কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রায় অর্ধশতবাড়ি। হুমকির মুখে আরও শতাধিক স্থাপনা। নদীতে সবই নিয়ে গেছে, ওদের কিছুই নাই, এখন থাকার মতন কোনো জায়গাই নেই। আস্তে আস্তে সমস্ত জায়গাগুলি আস্তে আস্তে ভাঙতেছে, তারপর আস্তে আস্তে কত ঘন্টা খানির ভিতরে সমস্ত জায়গা বিলীন হয়ে যায়। আমি আমার নিজের ভালো, নিজের বস্তা সব কিছু ক্রয় করে আমি নদী ভাঙার বিরুদ্ধে সবাইকে নিয়ে চেষ্টা করতেছি। এলাকার সবাই সাড়া দিয়েছে, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত আমার এই বিষয়ে কোনো কর্ণপাতই করল না। উজানের ঢল ও ভারী বর্ষণ না থাকায় পানি কমছে তিস্তায়। ফলে নীলফামারীতে নেমে গেছে বন্যার পানি। তবে দীর্ঘদিন পানির নিচে থাকায় খানাখন্দের কারণে চলাচল অনুপযোগী হয়ে গেছে রাস্তাঘাট। সুনামগঞ্জে বন্যার পানি নামলেও জেলা সদরের সাথে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। এবারের বন্যায় সুনামগঞ্জে প্রায় 900 কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আমরা এই ক্ষতিগ্রস্ত অবকাঠামোগুলি বন্যার পানি সরে যাওয়ার পরে প্রকৃত ক্ষতির পরিমাণটা আমরা বের করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা এগুলি পুনর্বাসন বা পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করব। চলতি মৌসুমে 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের 31 জেলা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশ থেকে 50 থেকে 60 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও এবার সংগ্রহ হবে 20% কম। করোনার কারণে কোরবানি কম হওয়ার পাশাপাশি গরমে চামড়া নষ্ট হওয়াই এর মূল কারণ বলছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, দাম কম পাওয়ার ক্ষোভে অনেকেই কোরবানির পশুর কাঁচা চামড়া রাস্তায় ফেলে দেয়া বা মাটিতে পুঁতে দিয়েছেন। দেশের সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত পোস্তার অলিতে গলিতে এভাবেই পড়ে আছে কোরবানির পশুর কাঁচা চামড়া। কোথাও ছাগল, কোথাও ভেড়া, আবার কোথাও বা পড়ে আছে গরুর চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা জানান, কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পারায় এবার অনেকেই চামড়া রাস্তায় ফেলে দিয়েছেন, কেউ বা পুঁতে দিয়েছেন মাটিতে। পোস্তা সড়কে অন্তত 30,000 ছাগলের চামড়া ও 20,000 গরুর চামড়া পড়ে নষ্ট হচ্ছে বলে ধারণা তাদের। বলতেছে চলে না, এই জন্য আমরা নিই না। পরে আমি নিজে ডাস্টবিনের চামড়াগুলো ফেলে চলে গেছি, আমার রিক্সা বাড়ি বের হয়ে গেছে। ওরা যে এরকম দামটা কিনে আনছে, ওরা তো এরকম দামে এখানে বেচতে পারতেছে না, যার কারণে অনেক মাল পয়সা গেছে গা, যার কারণে ফালাই দিচ্ছে। 20,000-এর মতো মাল হবে ফেলানো হয়েছে। রাজধানী থেকে 4 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য থাকলেও এখন পর্যন্ত 3 লাখ চামড়া সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বলছেন, কোরবানি কম হওয়ার পাশাপাশি আড়তে পৌঁছাতে দেরির কারণে চামড়া নষ্ট হওয়ায় 20% চামড়া কম সংগ্রহ হবে। যেহেতু সরকার প্রজ্ঞাপন জারি করেছে 48 ঘন্টার মধ্যে লবণযুক্ত ছাড়া চামড়া ঢাকায় ঢুকতে পারবে না, সে করেছে কি গতকালকে চামড়া আনটাতে ভোর 4টা বাজায় দিয়েছে। আজকের দিনেও যদি 20,000 চামড়া ঢুকে যায়, সেটাও লবণজাত করার মতো আমাদের লোকবল, ক্ষমতা, দক্ষতা এটা আছে। তবে চামড়ার দাম নিয়ে কোনো অভিযোগ নেই বলে দাবি কাঁচা চামড়া ব্যবসায়ীদের। এদিকে দাম তদারকি করতে মাঠে নেমেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে চামড়ার চাহিদা থাকলেও LWG সনদ না পাওয়া সহ নামী ব্র্যান্ডের বায়ারদের সঙ্গে যোগাযোগের অদক্ষতায় বাজার ধরা যাচ্ছে না বলে জানিয়েছেন রপ্তানিকারকরা। এছাড়া সাভারের চামড়া শিল্পনগরী পুরোদমে প্রস্তুত না হওয়ায়
কমপ্লায়েন্স মানা সম্ভব হচ্ছে না বলেও জানান তারা। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি বাড়াতে নতুন বাজার খোঁজার পাশাপাশি দরকার কূটনৈতিক দক্ষতা। 2019-20 অর্থ বছরে চামড়া রপ্তানিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 16 কোটি 5 লাখ ডলার। নানা সংকটে লক্ষ্যমাত্রার 40 ভাগ কমে অর্জিত হয় 9 কোটি 46 লাখ ডলার, যা আগের অর্থ বছরে ছিল 16 কোটি 4 লাখ ডলারের বেশি। রপ্তানিকারকদের দাবি 2014 সালে সাভারে চামড়া শিল্পনগরী স্থানান্তরের পর ধস নামে রপ্তানিতে। নতুন জায়গায় কমপ্লায়েন্স পুরোপুরি তৈরি না হয় মুখ ফিরিয়ে নেন অনেক বিদেশি ক্রেতা। আমরা অনেকগুলি বায়ার আমাদের হারাইতে হয়েছে এবং ইনস্ট্যান্ট অনেক অর্ডার আমাদের ক্যান্সেল করতে হয়েছে। তারপরে আমরা কিন্তু সাথে সাথে যে ওইখানে আমাদের কার্যক্রম শুরু করতে পারিনি, বিধায় আমাদের বায়ারগুলি কিন্তু অন্য যে মার্কেটগুলিতে ইন করে ফেলেছে। সেখান থেকে আনতে আমাদের প্রচুর পরিমাণে বেগ পেতে হচ্ছে। এবছর করোনার কারণে চামড়া রপ্তানি কিছুটা বন্ধ থাকলেও কুরবানির আগে বায়াররা বেশ কিছু অর্ডার দিয়েছেন বলে জানান ব্যবসায়ীরা। তবে রপ্তানি বাড়াতে শিল্পনগরী দ্রুত প্রস্তুত করার তাগিদ তাদের। ডাম্পিং বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা খুবই চিন্তিত। এই কাজটুকু আমাদের যদি সম্পন্ন হয়ে যায়, সিইটিপি অবস্থা অতীতে যে কোনো সময় তুলে নেওয়া অনেকটাই ভালো। আমরা আশা করি এই কাজটুকু যদি সম্পন্ন হয়ে যায়, আমরা এলডব্লিউজি সার্টিফিকেট পেয়ে গেলে আমাদের নতুন নতুন মার্কেটে আমরা প্রবেশ করতে পারবো এবং আমাদের ব্যবসার যে দুরবস্থায় কেটে যাবে। এছাড়া নতুন বাজার খোঁজার পাশাপাশি ব্যবসায়ীদের যোগাযোগ দক্ষতা বাড়ালে রপ্তানি বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। বিজনেস ব্রিজ করার জন্য আমাদের উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করা, সে দেশে প্রমোট করা, পরিচিতি করা তাদের কাজ। গোষ্ঠীতান্ত্রিকভাবে নিয়ে, গুচ্ছভাবে নিয়ে সেই সব দেশে প্রমোট করতে হবে ওই আমাদের এমবাসিতে যারা কাজ করছেন তাদেরকে। চামড়া রপ্তানি বাড়াতে দক্ষ জনশক্তি তৈরি ও ব্যবসায়ীদের চ্যালেঞ্জ নেয়ার তাগিদ দেন বিশ্লেষকেরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি থেকে এবার অপসারণ করা হয়েছে 19,000 মেট্রিক টন বর্জ্য। এ বছর বর্জ্য ব্যবস্থাপনায় সাফল্যের দাবি তাদের। কুরবানির পশুবর্জ্য অপসারণে 2 সিটির তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। তারা বলছেন, বিগত কয়েক বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণ তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এবারের ঈদে পশু কোরবানির পর বর্জ্য নিয়ে খুব একটা অস্বস্তি আর ভোগান্তিতে পড়তে হয়নি নগরবাসীকে। খুব অল্প সময়ে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন দেখতে পেয়েছে নগরবাসী। এই যেমন ঢাকা উত্তর সিটির মিরপুর 1 নম্বর। রোববার বর্জ্যের স্তূপের দিনের চিত্র পাল্টে যায় রাতের মধ্যে। মিরপুর 2, পল্লবী সবখানেই সরানো হয়েছে কোরবানির বর্জ্য। পুরো সিটি থেকে দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণ শেষ করা হয়েছে। পরিচ্ছন্ন নগরীতে খুশি নগরবাসী। যেখানে গরু কুরবানি দেওয়া হচ্ছে সেখানেও ভালো পরিষ্কার করা হচ্ছে, পানি দিয়ে ওয়াশ করে এবং কি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করানো হচ্ছে। অন্যবার থেকে দেখা গেছে যে রাস্তাঘাট ক্লিনাররা ধরেন যখন কুরবানি হয়েছে, সকালবেলা কুরবানি হয়েছে, বিকালের মধ্যে সবকিছু পরিষ্কার করে ফেলছে। একই অবস্থা ঢাকা দক্ষিণ সিটির। ধানমন্ডি, কলাবাগান, মুগদা সহ 75টি ওয়ার্ড এখন অনেকটাই পরিচ্ছন্ন। কাউন্সিলররা বলছেন, এবছর লোকবল বেশি পাওয়ায় সময় মতো বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে। ঢাকা সিটি কর্পোরেশনের যে লোকবল আমাকে দেওয়া হয়েছে, সেই লোকবল আমাদের ধরেন আমি চিন্তা করলাম যে না, 20 ঘন্টার মধ্যে সব বর্জ্য পরিষ্কার করছে। আপনারা দেখেন ঢাকা শহরের সব জায়গায়, আমি দেখছি উত্তর দক্ষিণ সব জায়গায় আমরা অত্যন্ত সুন্দরভাবে এই বছর সবচেয়ে ভালো অবস্থানে আছে। 2 দিনে ঢাকা দক্ষিণ সিটি থেকে অপসারণ করা হয়েছে 11,198 মেট্রিক টন কোরবানির বর্জ্য, আর উত্তর থেকে সরানো হয়েছে প্রায় 8,000 মেট্রিক টন। বর্জ্য অপসারণে এবং স্থানান্তরে আমরা সর্বমোট 3,391টি ট্রাকের মাধ্যমে আমাদের বর্জ্য অপসারণ করেছি। ডিএসসিসি এলাকা থেকে আমাদের মাতোয়াইলের যে ভাগাড়ে ল্যান্ডফিল্ড আছে সেখানে অপসারণ করেছি। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, নগরবাসীর সহায়তা ছাড়া বর্জ্য অপসারণ সম্ভব হতো না। এজন্য নগরবাসীকে ধন্যবাদ জানান তিনি। চ্যালেঞ্জিং ঈদটিতে আমরা সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি সকলের সহযোগিতায়। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমরা মনে করি ভবিষ্যতে আপনারা আমাদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিবেন এবং আমরা চাই একটি সুন্দর ঢাকা শহর করতে। রাজধানীতে ঈদে কোরবানির পশুর বর্জ্য অপসারণে সাফল্যের দাবি করেছে ঢাকার 2 নগর কর্তৃপক্ষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো।
ফ্র্যাঞ্চাইজির টাকা পেতে ভুগতে হয় ক্রিকেটারদের, বলছে ফিকা। প্রমাণ মিলেছে 6টি লিগের। এবং টানা ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চান গলফার সিদ্দিকুর। সেপ্টেম্বরে খেলতে চান 2টি টুর্নামেন্ট। ফ্র্যাঞ্চাইজি লিগে অনেক টাকা থাকলেও সহজে পুরোটা আদায় করতে পারেন না ক্রিকেটাররা। আন্তর্জাতিক সংগঠন ফিকা বলছে টি-20-র 6টি লিগ থেকে পারিশ্রমিক পেতে জটিলতায় পড়তে হয়। আর উঠে এসেছে 53% ক্রিকেটার চান না বোর্ডের চুক্তিতে থাকতে। আর টেস্ট ক্রিকেট খেলতে চাইলেও ডে নাইট টেস্ট নিয়ে আছে নেতিবাচক মনোভাব। করোনাতে খেলা বন্ধ, অখণ্ড অবসর ক্রিকেটারদের নিয়ে কাজ করা সংগঠনের কর্তাদের। সময়টা কাজে লাগিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। 9 দেশের ক্রিকেটারদের সাথে কথা বলে এক জরিপে দেখতে পেরেছে 34% ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে টাকা পেতে সমস্যায় পড়েন অথবা পান না। ফিকা বলছে বিশ্বের 6টি টুর্নামেন্টে এই সমস্যায় পড়েন ক্রিকেটাররা, যার মধ্যে আছে বিপিএল এর নামও। গ্লোবাল টি-20 কানাডা, আবুধাবি টি10, ইউরো টি20 ইসলাম, কাতার টি10 ও মাস্টার চ্যাম্পিয়ন্স লিগ আছে এই তালিকায়। ঘরোয়া লিগের পারিশ্রমিক ও বোর্ডের সাথে ক্রিকেটারদের চুক্তির বিষয়গুলোতে আইসিসিকে তদারকি বাড়াতে বলছে ফিকা। এটা একেবারেই মানা যায় না, একটা সমাধানে আসা উচিত। এজন্য আইসিসিকে তদারকি বাড়ানোর আবেদন করছি। চাইলে আমরা এক হয়ে কাজ করতে পারি। 277 ক্রিকেটারের উপর চালানো জরিপে ফিকা দেখতে পেরেছে 53% ক্রিকেটার থাকতে চান স্বাধীন, বোর্ডের চুক্তির বাইরে। 76% ক্রিকেটার চান না 4 দিনের টেস্ট হোক। এছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ও ফরম্যাট নিয়েও আছে প্রশ্ন। বেশি টেস্ট খেলতে না পারার আক্ষেপ আছে 58% ক্রিকেটারের। ভারত পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে কাজ করার মতো কোনো সংগঠন নেই, সেজন্যই এই জরিপের বাইরে ছিল 2 দেশের ক্রিকেটাররা। কোহলি বাবরদের সাথে কথা বলতে পারলে সংখ্যায় আসতে পারত পরিবর্তন, এমনটাই শঙ্কা করছে ফিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই, তবে এখনো অনেক কিছু অর্জনের বাকি। নতুনভাবে নিজেকে সাফল্যের মঞ্চে তুলে ধরতে চান গলফার সিদ্দিকুর রহমান। সেপ্টেম্বরে বিদেশের মাটিতে 2টি টুর্নামেন্ট খেলার আশা ছাড়ছেন না। করোনা সতর্কতায় বাংলাদেশ থেকে জাপান এবং সাউথ কোরিয়ায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় সরকারের সহায়তা আশা করছেন সিদ্দিকুর। সবুজ গালিচায় লক্ষ্য জয়ের লড়াই, দূরত্ব ঘুচিয়ে একাগ্রতা শূন্যস্থান পূরণে। আভিজাত্যের খেলা গল্ফ সবসময় দৃষ্টিনন্দন। লাল সবুজের ঝান্ডা হাতে খেলাধুলার এই এলিট ক্লাসে বাংলাদেশের নামটি চিনে চলেছেন সিদ্দিকুর রহমান। 2010-এ ব্রুনেই, এরপর 2013-তে হিরো ইন্ডিয়ান ওপেন, 2 এশিয়ান ট্যুর প্রাপ্তিতে বড় হয়েছিল স্বপ্ন। কখনো প্রত্যাশার চাপ, কখনো বা ইনজুরি। সিদ্দিকুরের ক্যারিয়ারে এরপর আসেনি আর বড় সাফল্য। প্রফেশনাল সার্কিটের 15টি বছর কিভাবে মূল্যায়ন করেন সিদ্দিকুর? ক্যারিয়ারের প্রথম 3 বছরে আমি 2টি এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন হই এবং তারপরে ইনজুরির কারণে একটু বাধা সৃষ্টি হয়, কিন্তু তারপরে আমার রেজাল্ট নিয়ে কোনো আক্ষেপ নেই। আমি নিজেকে পিজিএ ট্যুরে টপ 50-র ভিতরে দেখতে চাই। করোনার দাপটে হারিয়েছেন কয়েকটি টুর্নামেন্ট। সেপ্টেম্বরে সাউথ কোরিয়া ও জাপানের 2টি এশিয়ান ট্যুরের সুযোগ হাতছাড়া করতে চান না। করোনা সুরক্ষায় বাংলাদেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশ দুটি। এরপরও চালিয়ে যাচ্ছেন সরকারি ছাড়পত্রের প্রক্রিয়া। সেপ্টেম্বরে 2টি টুর্নামেন্টে এখনো পর্যন্ত অন আছে, আমি আমার এন্ট্রি করে ফেলেছি এবং সরকারি পর্যায়ে আমাকে সহযোগিতা করবে। আমি আমার সব সাপোর্টিং পেপারস রেডি করতেছি। সবেমাত্র 35, এই খেলায় যে বয়সটা কোনো বাধা নয়। সিদ্দিকুরের বিশ্বাস, এখনো জেতার বাকি অনেক চ্যালেঞ্জ। লাল সবুজের পতাকা হাতে যাবার অপেক্ষা বহু দূরে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যাচ্ছেন লিওনেল মেসি, গুঞ্জনটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তবে সেটা হতে পারে 2021 সালের সামার ট্রান্সফারে। অন্তত স্প্যানিশ এবং ইতালিয়ান গণমাধ্যম এমন খবরের সত্যতা দাবি করেছে। বার্সার সভাপতি জোসেফ বার্তামেউর সাম্প্রতিক মন্তব্যেও তেমন ইঙ্গিত মিলেছে। সাফ জানিয়ে দিয়েছেন নেইমারের বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নেই, আর পরের মৌসুমেও থাকবেন কোচ কিকে সেতিয়ান।
কখনো কি কেউ ভেবেছিল বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবে আগ্রহ দেখাবেন লিওনেল মেসি? সময়ের বদলে কত কিছুই না পাল্টেছে। গত এক দশকে দল বদলের মৌসুমে মেসিকে নিয়ে গুঞ্জন উঠেছে বটে, কিন্তু এবারের গুঞ্জনটা যে বাস্তব হতে পারে সহজ কয়েকটি সমীকরণ মেলালেই তা স্পষ্ট হবে। বার্সা ছেড়ে মেসির সম্ভাব্য গন্তব্য ইন্টার মিলান। গেল মাসে ইতালিয়ান ক্লাবটির ঠিক পাশেই বাড়ি কিনেছেন মেসির বাবা। ব্যবসায়িক উদ্দেশ্যে বলা হলেও দুয়ে দুয়ে 4 মেলানোটা কঠিন হচ্ছে না। ইন্টার মিলানের এক স্পন্সর প্রতিষ্ঠান তো তাদের বিজ্ঞাপনে মেসির অবয়ব ব্যবহার করে বসেছিল, যদিও পরে তা সরিয়ে নেওয়া হয়। নেরাজ্জুরিরা খুদে জাদুকরকে আনতে 260 মিলিয়ন ইউরো খরচ করার প্রস্তুতি নিচ্ছে। ইতালিয়ান গণমাধ্যম জানাচ্ছে 4 বছরের চুক্তিতে প্রতি মৌসুম মেসির স্যালারি ধরা হয়েছে 65 মিলিয়ন ইউরো। ক্যারিয়ারের এই বেলায় এমন প্রস্তাব ফেরাবেন কি মেসি? এমন পরিস্থিতিতে বার্সা সভাপতির মন্তব্য তাতিয়ে দিতে পারে এলএম10কে। নেইমারকে ফেরানোর বেঁধে দেওয়ার শর্ত অযৌক্তিক বার্তোমেওর কাছে। যেই কোচের বিষয়ে মেসির হতাশা তাকেও রেখে দিচ্ছেন বার্সা সভাপতি। আর্জেন্টাইন তারকার বার্সায় থাকার বিষয় আগের মতো আর নিশ্চয়তা দিতে পারছেন না। আমি আশা করি মেসি তার কথা রাখবে। সে বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে চেয়েছিল। মহামারীর সময় আর্থিক পরিস্থিতিতে নেইমারকে বার্সেলোনায় ফেরানো অসম্ভব। আমি মনে করি না পিএসজিও এই সময় তাকে ছাড়তে চাইবে। আর কোচ কিকে সেতিয়ানের বিষয়ে যদি বলি, 2021 মৌসুমেও তার সাথে আমাদের চুক্তি আছে। সে আমাদের সাথেই থাকছে। ইন্টার মিলানে মেসির আগ্রহের আরেক কারণ, কিংবা বলা যায় সবচেয়ে বড় কারণ, ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী, ক্যারিয়ার জুড়ে অনুপ্রেরণা পেয়েছেন একে অন্যের থেকে। লা লিগায় তাকে টেক্কা দেওয়ার কেউই নেই। সেরিয়ায় নতুন চ্যালেঞ্জ খুঁজতে রোনালদোর পথ অনুসরণ করার জোর সম্ভাবনা লিওনেল মেসির। তবে এসব কিছুই অন্তত এ বছর হচ্ছে না সেটা নিশ্চিত। 2021-এর সামার ট্রান্সফারে মেসি বার্সার বাঁধন ছিঁড়তে পারে এমন আশঙ্কা ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদের তৃতীয় দিনে কর্মদিবস শুরু হলেও এখনো রাজধানী ছাড়ছেন অনেকেই। লঞ্চ, ট্রেন এবং বাসে দেখা গেছে ঘরমুখো মানুষের কিছুটা চাপ। তবে সে তুলনায় ঢাকা ফেরার সংখ্যা অনেকটাই কম। করোনা সংক্রমণ শুরুর পর এবারের ঈদেই প্রথম ঘরমুখো মানুষের জন্য খোলা রাখা হয় গণপরিবহন। তবে গণপরিবহনে ভিড় ছিল তুলনামূলক কম। কমলাপুর রেল স্টেশন অন্যান্য বারের তুলনায় চিত্র পুরোপুরি ভিন্ন। নেই ঘরমুখো মানুষের চাপ, নেই কোনো শিডিউল বিপর্যয়। স্বাস্থ্যবিধি মেনে চলছে 10টি ট্রেন। ঈদের তৃতীয় দিনেও দেখা গেছে ঘরমুখো মানুষ। ভিড় এড়াতে অনেকেই ঢাকায় ঈদ করে সোমবার ছুটছেন গ্রামের বাড়িতে। এখানে কুরবানিটা দিয়ে তারপর আমরা প্রত্যেকবারই যাওয়া হয়। আর ঈদের আগে ভিড় হইতে পারে বেশি, কারণ আমরা সবাই যাই। ঈদে আমার ফ্যামিলি থাকে ঢাকাতে, আমরা এখানে ঈদ করি। ঈদের পরে যেহেতু আমাদের গ্রামের বাড়ি সবাই আসে, সবাই লোক সাক্ষাৎ হয়, দেখা হয়। ট্রেনে চাপ কম থাকলেও ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে ঢাকা আসার চেয়ে বাড়ি যাওয়ার মানুষের সংখ্যাই বেশি। করোনা সংক্রমণ এড়াতে তৃতীয় দিনে বাড়ি যাচ্ছেন বলে জানিয়েছেন অনেকেই। যাই নাই, ঢাকায় ছিলাম, ওই বাড়ি আগে চলে গেছে ওরা। সামনে আর ইচ্ছা নাই, ওই যাইতে পারি না, 1 বছর হয়েছে যাই নাই, এই জন্য এখন একটু যা। মহাখালী, গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনালেও চিত্র প্রায় একই রকম। মহাখালীতে সকালে কিছুটা চাপ দেখা গেছে ঘরমুখো মানুষের। নিয়ম মেনে অর্ধেক যাত্রী পরিবহন করতে দেখা গেছে বাসগুলোতে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে রোববার করোনায় মারা গেছেন আরও প্রায় 4,500 মানুষ। নতুন শনাক্ত হয়েছেন 2,17,000-এর বেশি। তবে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে কমেছে নতুন শনাক্তের সংখ্যা। বিশ্বে এ পর্যন্ত প্রাণহানি 6,94,000, মোট আক্রান্ত 1,83,00,000। সুস্থ হয়েছেন 1,15,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে আক্রান্তের সংখ্যা কমলেও ভারতে নাগালে আসছে না করোনার সংক্রমণ। অন্যদিকে দ্বিতীয় দফা সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়ার সরকার। রোববার ভারতের পর সবচেয়ে বেশি মৃত ও শনাক্ত মেক্সিকোতে। দেশটিতে করোনায় 784 জন মারা গেছেন। নতুন আক্রান্ত 47,500। ব্রাজিলে গতকাল করোনায় 514 জনের প্রাণ গেছে। নতুন 24,000 শনাক্ত নিয়ে মোট শনাক্ত 94,000 ছাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে রোববার আরও 467 জন মারা গেছেন। নতুন করে 49,000 মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। দেশটির শহর থেকে গ্রামাঞ্চলে
করোনা ভাইরাসের বিস্তার অস্বাভাবিকভাবে বাড়ছে বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস বিশেষজ্ঞ। করোনার সংক্রমণ বাড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে দুর্যোগপূর্ণ রাজ্য ঘোষণা করা হয়েছে। আর 6 সপ্তাহ ধরে চলা লকডাউনের মধ্যে রাজধানী মেলবোর্নে জারি করা হয়েছে কারফিউ। খাবার কিনতে বাড়ি থেকে দিনে একবার বের হতে পারবেন প্রতি পরিবারের একজন সদস্য। হন্ডুরাসে করোনার বিস্তার রুখতে কারফিউয়ের মেয়াদ আগস্টের 9 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে কসোভোর প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। গ্রিস থেকে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে সাইপ্রাস। নরওয়ের একটি জাহাজের 36 ক্রুর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সতর্কতার জন্য জাহাজের প্রায় 400 যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হংকংয়ে দ্বিতীয় দফা সংক্রমণ দেখা দেয় সেখানে 7 সদস্যের একটি চিকিৎসক দল পাঠিয়েছে চীন। ফিলিপাইনে আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। বিস্তার বাড়ায় রাজধানী ম্যানিলায় আবারও কড়াকড়ি আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রড্রিগো দুয়ের্তো। ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অন্তত 3 গুণ বেশি বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিবিসি জানিয়েছে করোনায় দেশটিতে 42,000 মানুষ মারা গেছে। তবে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ওয়ার্ল্ডোমিটারে এই সংখ্যা 14,400। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাজ্যে আগামী সপ্তাহেই চালু হচ্ছে করোনার র্যাপিড টেস্ট। ফল জানা যাবে মাত্র 1.5 ঘন্টায়। এটি করোনা এবং অন্যান্য ফ্লুর মধ্যে পার্থক্য করতে সক্ষম। তবে র্যাপিড টেস্টের কার্যকারিতা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যে এখন করোনা পরীক্ষার 4 ভাগের 3 ভাগ ফল পাওয়া যায় 24 ঘন্টায়, আর বাকি 1 ভাগের ফল পেতে 2 দিনের বেশি সময় লাগে। এদিকে কিট সংকটে গত মাসে দৈনিক নমুনা পরীক্ষার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এরপরই আসে নতুন র্যাপিড টেস্টের ঘোষণা। ল্যাম্পোর নামের র্যাপিড সোয়াব টেস্ট উদ্ভাবন করেছে অক্সফোর্ড ন্যানোপোর টেকনোলজি লিমিটেড। আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যের কেয়ার হোম এবং ল্যাবরেটরিতে এর ব্যবহার শুরু হবে। সোয়াব আর সালিভার নমুনা পরীক্ষা করে ফল জানা যাবে 60 থেকে 90 মিনিটে। যখন অক্সফোর্ড ন্যানোপোরের যাত্রা শুরু করি, আমাদের লক্ষ্যই ছিল বাধাহীন উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি ব্যবহার, সমাজে যার একটি ইতিবাচক প্রভাব পড়বে। ল্যাম্পোর শুধু কোভিড-19-এর জন্য নয়, বরং অন্যান্য রোগ শনাক্তেরও ক্ষমতা আছে। আরেকটি র্যাপিড টেস্ট হলো সোয়াব থেকে ডিএনএ নিয়ে করোনা পরীক্ষা। সেপ্টেম্বর থেকে হাসপাতালে শুরু হচ্ছে এই কার্যক্রম। ডিএনএ নার্লস লিমিটেডের সরবরাহ করা 5,000 মেশিনে 58 লাখ পরীক্ষা সম্ভব। উভয় পরীক্ষায় করোনা সহ অন্যান্য ফ্লু শনাক্ত করা যাবে 1.5 ঘন্টায়। মেশিন পরিচালনায় দরকার হবে না প্রশিক্ষিত কর্মীর। আগামী শীতে এটি বেশ উপকারী হবে। পরীক্ষার মাধ্যমে রোগীদের সঠিক পরামর্শ দেওয়া সম্ভব হবে। নিজে ও অন্যকে সুরক্ষায় এটি বেশ গুরুত্বপূর্ণ। যদিও সরকারের সিদ্ধান্তে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের। এর কার্যকারিতা পরীক্ষিত না হওয়ায় র্যাপিড টেস্টের সফলতা নিয়ে উদ্বিগ্ন তারা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।